আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ তারিক চৌধুরী। আজ আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিগত ৫ই আগস্টের পরে বর্তমান যে সরকার বিভিন্ন নানামুখী সমস্যা সম্মুখীন হচ্ছে এবং সেটা তারা টেক ওভার করার চেষ্টা করছে। সেগুলোর মধ্যে একটি বিষয় হচ্ছে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক বা বৈদেশিক সম্পর্ক, যেটাকে এক কথায় বললে আমাদের পররাষ্ট্র বিষয়ক নীতি বা পররাষ্ট্র বিষয়ক সম্পর্ক নিয়ে আজকে আলোচনা করব। আমাদের বিশ্বে প্রায় ১৫ থেকে ১৬ টি ধাপে পররাষ্ট্রনীতিকে সাজানো থাকে। যেহেতু আমাদের এখন পর্যন্ত কোনো ডক্ট্রিন নেই এবং পররাষ্ট্র নীতি বলতে আমাদের বাংলাদেশ যে ২ টা নীতির উপর চলে সেটা হচ্ছে সবার সাথে বন্ধুত্ব এবং অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা হস্তক্ষেপ করি না। এ দুটো হচ্ছে আমাদের পররাষ্ট্র নীতির মূল বিষয়। এ জায়গা থেকে যদি আমরা বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক বৈদেশিক সম্পর্কটাকে দেখি তাহলে মোটামুটি ৫ টি ধাপে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক সম্পর্ক। দ্বিতীয়ত হচ্ছে পশ্চিমা বিশ্ব এবং মা আ মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক। তৃতীয়ত হচ্ছে মুসলিম বিশ্ব এবং আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের নিয়ে পররাষ্ট্রনীতি বিষয়ক সম্পর্ক। চ চতুর্থত হচ্ছে আমাদের মানে এমটি আমেরিকান ব্লক এবং সে বহির্বিশ্বের অ্যা যেই সকল দেশগুলা এমটি আমেরিকান ব্লক নামে পরিচিত তাদের সাথে সম্পর্ক এবং সর্বশেষ হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দের সাথে সম্পর্ক এবং অর্থনৈতিক বিভিন্ন সংস্থার সাথে সম্পর্ক। আলোচনার শুরুতেই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া নিয়ে যেহেতু আমরা দক্ষিণ এশিয়ায় আমাদের দেশ অবস্থান করে, আমরা সার্কের সদস্য রাষ্ট্র। বিশেষভাবে ১ম এই আমাদের পররাষ্ট্রনীতির মূল কেন্দ্রবিন্দুতেই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায়। এর আগে আমি বলেছি আমার বক্তব্যের শুরুতে আমার আগে পড়তে। এদিক থেকে দেখলে দক্ষিণ-পূর্ব এশিয়া যখনই আমরা আলোচনায় চলে আসবো, তখনই কিন্তু বর্তমান সরকারকে ১ম এই যে জিনিসটা ফেস করতে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র যেটাকে ভারত, ইন্ডিয়া, সেই ইন্ডিয়ার থেকে প্রচণ্ড একটি চাপ আমাদের দেশের উপর বর্তমানে বিরাজমান। সেখান থেকে আমরা দেখলাম গত এই ৪ মাসে অনেক কিছু ঘটে গেছে। যেমন ভারতে আমাদের দেশের সংখ্যালঘুরা বেশ কয়েকটি জায়গায় যেমন চট্টগ্রামে, রংপুর সহ হিল ট্র্যাক্সে বেশ কয়েকটি আ মানে আ আ মিছিল, মিটিং, আন্দোলনের চেষ্টা করেছে। এখনো তারা বিভিন্নভাবে সভা-সমাবেশ করছে এবং করার চেষ্টা করছে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ১ম এ আমি বলেছি আমাদের দক্ষিণ-পূর্ব এশিয়া চিন্তা করলে ভারতকেই ১ম এ চিন্তা করব। যেহেতু তারা নিজেদেরকে এই অঞ্চলের সবচেয়ে বড় দাদাগিরি হিসাবে ভাবে। তারা বড় রাষ্ট্র হিসাবে ভাবে। কিংবা আমরা এখন দেখব আলোচনায় যে আসলে কি তারা সেই বড় রাষ্ট্রের জায়গায় যেতে পেরেছে কিনা? তার আগে আমরা সমস্যাগুলা দেখি। ভারতের বিভিন্ন মিডিয়া থেকে প্রতিনিয়ত যেমন আমাদের দেশ থেকে মোটামুটি ৪৯ টি ভারতের বিভিন্ন মিডিয়াকে সিলেক্ট করা হয়েছে যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ঠিক সেইভাবে আমাদের দেশে অভ্যন্তরে বিভিন্ন সংখ্যালঘু সংগঠনগুলো এবং সেই সাথে স্বৈরাচার আওয়ামী লীগের যারা দোসর ছিল তারাও বিভিন্ন স সভা, সমাবেশ, সেমিনার অথবা পত্রিকা লিখনের মাধ্যমে অথবা মিডিয়াতে প্রচারের মাধ্যমে বর্তমান সরকারকে একটি প্রেশারের মধ্যে রাখার চেষ্টা করছে। এবং সেই সাথে আমরা কি দেখতে পারি? অ্যা বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। হিল ট্র্যাকতে সেনা সদস্যের উপর আক্রমণ হয়েছে। সামান্য একটি ঘটনা থেকে সেনা সদস্যকে হত্যা করা হয়েছে। একই জিনিস আমরা চট্টগ্রামে দেখি। একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। সেই ইসকনের একজন সাবেক বহিষ্কৃত নেতাকে অ্যা যখন অ্যারেস্ট করা হলো, তিনি ভারত চলে যাচ্ছিলেন। যখন তাকে অ্যারেস্ট করা হলো রাষ্ট্রদ্রোহ মামলায়, তখন সেখানে উগ্রবাদী সংখ্যালঘু কিছু উগ্রবাদীদের দ্বারা আ হত্যার শিকার হয়েছেন তিনি। ঠিক সেভাবে আরো কিছু আমরা ঘটনা দেখতে পারি। যেমন আগরতলায় আমাদের যে মিশন আছেন, বাংলাদেশের মিশন, সেখানে হামলা হয়েছে। এই জায়গাগুলোতে আমরা আমাদের বর্তমান সরকারের অবস্থান থেকে কি দেখতে পাই? দেখতে পাই যে আমাদের বর্তমান সরকারের একজন সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি আসিফ নজরুল, তিনি বলছেন যে ভারতের আ দোতালি নীতি মানে 2 স্টার নীতি মানে ঠিক নয়। তো তার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলাউদ্দিন বলেছেন সীমান্তের ওপারে বসে ষড়যন্ত্র করা হচ্ছে। এই বক্তব্যটা তিনি দিয়েছেন গত সম্ভবত ২৯ ডিসেম্বর। এছাড়া আমরা আরো দেখতে পাই যে অ্যা আমাদের যে আগরতলা যে মিশনে হামলা হয়েছিল তার প্রেক্ষিতে বাংলাদেশ সরকার আগরতলা মিশন বন্ধ করে দিয়েছেন এবং
সমত আমাদের মিশনের কার্যক্রমও বন্ধ করে দিল্লিতে সরিয়ে এনেছি এবং আমাদের দেশের পক্ষ থেকে জাতীয় ঐক্যের একটা ডাক দেওয়া হয়েছিল। যেহেতু শুধু যে তারা সভা সমাবেশ বা সংখ্যালঘু এই ছবিটি আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। সেই মিটিংয়ের তরে আমাদের জাতীয় ঐক্যে ভারতকে যেটা সরকার চেষ্টা করেছে ২ টি বার্তা দিতে যে, "আমরা তোমাদের সাথে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে চাই।" তারই প্রেক্ষিতে আমরা দেখলাম যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এবং আমাদের বর্তমান পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের মধ্যে একটি বৈঠক আয়োজন করা হয়, যেটাকে তারা বলছেন যে আস্থার ঘাটতি মেটাতে ১ম পদক্ষেপ। তো মোস্ট ওয়েলকাম। আলহামদুলিল্লাহ, আস্থার ঘাটতি মেটাতে ১ম পদক্ষেপ, এটাকে যদি আমরা স্বাভাবিকভাবে রাষ্ট্রীয়ভাবে এটাকে সুন্দরভাবে গ্রহণও করি, কিন্তু আমরা পরবর্তীতে কি দেখতে পাই? আমরা পরবর্তীতে দেখতে পাই যে ভারতের পক্ষ থেকে আমাদের সে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা হয়েছে। শুধু যে সেটা বর্তমান ভারত সরকারের আ প্রধানমন্ত্রী মোদিজি করেছেন তাই কিন্তু না। সেখানে প্রিয়াঙ্কা গান্ধীও আমাদের মুক্তিযুদ্ধকে তাদের অর্জন বলে এবং তারা সম্মিলিতভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে এবং আমাদের যুদ্ধকে তাদের যুদ্ধের পাকিস্তানের সাথে তাদের যুদ্ধ হিসেবে স্বীকৃতি নিয়ে নিয়েছে। এখানে আমি একটি কথা বলতে চাই, ছোট্ট একটি কথা তাদের স্মরণ করাতে ধরেই নিলাম যে জেনারেল নিয়াজি এবং অরোরার মধ্যে জেনারেল অরোরার মধ্যে যে আত্মসমর্পণ চুক্তি হয়েছিল। কিন্তু পরবর্তীতে পাকিস্তানের সেনাবাহিনীকে যে ক্ষমা করে দেওয়া হয়েছে সেটা কিন্তু বাংলাদেশ সরকার করেছে, সেটা কিন্তু ভারত সরকার করেনি। আমার মনে হয় এখান থেকে বোঝা যায় যে ভারত যে এই অঞ্চলের বড় দাদাগিরি হিসেবে প্রকাশ করতে চায়, কিন্তু তাদের পররাষ্ট্র নীতিতে এবং দাদাগিরির দুর্বলতাটা, অর্থাৎ তারা কিন্তু স্বাধীনতা যুদ্ধের ক্রেডিটটা যেভাবে বাংলাদেশের মহান ক্রেডিটটা যেভাবে নিতে চাচ্ছে, সে অর্জনটা তারা কিন্তু নিজেরাই ছেড়ে চলে গেল ৭১ সালে। পরবর্তীতে ৭২ সালে কিন্তু আমাদের তৎকালীন সরকার পাকিস্তান সেনাবাহিনী তপল সৈন্যকে এবং যুদ্ধ অপরাধী অপরাধী হিসাবে ক্ষমা করে দিয়েছিলেন। সেই হিসাবে এবার আমরা দেখতে পাই, আমরা এখানে একটু পড়ি যে প্রিয়াঙ্কা গান্ধী কি বলেছেন। তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের ব্যাপারে কথা বলেছেন। এখানে আমি বিনয়ভাবে ওনাকেও স্মরণ করিয়ে দিতে চাই যে ভারতে যে প্রতিনিয়ত সংখ্যালঘু অর্থাৎ খ্রিস্টান, মুসলমান এবং অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপর যে ধরনের টর্চার বা যে ধরনের অত্যাচার হচ্ছে, সেই ব্যাপারে কি তিনি সজাগ কিনা? আমি আশা করব আগে নিজের দেশকে দেখেন, পরবর্তীতে পার্শ্ববর্তী দেশ বা অন্য দেশ নিয়ে কথা বলেন। অবশ্যই যেকোনো দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারকে আমরা সমর্থন করি না। অ্যাজ এ মুসলমান হিসাবে আমি ১ম এ মুসলমান, তারপর আমি বাংলাদেশী। সেই হিসাবে আমি সেটাকে সমর্থন করতে পারি না। চাপ দেওয়ার চেষ্টা করছে, সেখান থেকে আমাদের পররাষ্ট্রনীতির দুর্বলতা ফুটে উঠেছে। যদিও দুপক্ষ বসেছে আসে, এই বসার পরও ভারত থেকে এভাবে আমাদের মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা হলো কেন? বা তাদের বিরোধী দল থেকে আমাদের দেশের সংখ্যালঘু অত্যাচারের কথা তুলা হচ্ছে বা সেখানে মিডিয়াতে কেন? সেইভাবে আমাদের পররাষ্ট্র দপ্তর বা পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেটাকে তারা সুন্দরভাবে আন্তর্জাতিক ও বহির্বিশ্বে এখনো পরিস্ফুটিত করতে পারেন নাই। আমার যেটা এই দক্ষিণ এশিয়া নিয়ে আলোচনা করলে অবশ্যই পাকিস্তানের কথা চলে আসে। যে আমাদের দেশের মিডিয়াকে হাস্যকর কিছু নিউজ, যেমন পাকিস্তান থেকে হয়তো বাণিজ্যিক কোনো জাহাজ বাংলাদেশে আসলো, আমাদের মিডিয়াতে ওটা নিউজ দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আমি বলব আমাদের যেই সকল মিডিয়া, সরকারকে অবশ্যই এদিকে একটু নজর দিতে হবে। মিডিয়া আ বা পত্রিকা বা যেসব ব্যক্তিবর্গ অনলাইনে যে আমাদের বন্ধু প্রতিম এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলার যেকোনো একটা সম্পর্ককে অত্যন্ত কালার দিয়ে প্রকাশ করার চেষ্টা করছে, সেখান থেকে আমার মনে হয় আমাদের সরকারকে আরো সজাগ হতে হবে। এছাড়া আর যদি এই দক্ষিণ এশিয়ার দিকে আমরা বলি, আমাদের বাংলাদেশের সাথেও বর্তমানে শ্রীলঙ্কা বা মালদ্বীপ বা নেপাল, ভুটানের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে। যেহেতু আমরা ১ম এই এবার যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে পশ্চিমা বিশ্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক। এক্ষেত্রে আমরা পশ্চিমা বিশ্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে নীতিগত সম্পর্ক বা আমরা যেটা আ আ ব্যবস্থা এবং মানবাধিকার তারা নিশ্চিত করতে চায়। বিনিময়ে তারা আমাদেরকে কি দিয়েছে? বিনিময়ে তাদের আ পশ্চিমা বিশ্ব বলতে আমি এটা ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান এদেরকে আমরা সাধারণত মিন করি, অস্ট্রেলিয়া। তো সেই ক্ষেত্রে আ তারা যেটা চায় যে আমাদের দেশে গণতন্ত্র সুসংহত থাকবে এবং মানবাধিকারের তাদের দৃষ্টিতে মানবাধিকার
মানবাধিকারের যে রেট আছে সেই রেটটা আমরা মেনে চলি কিনা, বিনিময়ে তাদের সাথে অর্থনৈতিক বাণিজ্যের সম্পর্ক। এক্ষেত্রে আমি বলব এখানে কিন্তু একটা বিরাট গ্যাপের সৃষ্টি হয়ে যাচ্ছে। তারা আমাদের দেশে গণতন্ত্র দেখতে চায় বা মানবাধিকারের কথা বলে তারা কথায়, কথায়। কিন্তু গত ১৬ বছর যে স্বৈরাচার একটা ব্যবস্থা চলে গেছে, সেখানে কি তারা কোনো হস্তক্ষেপ করেছিল বা তখন কি তারা বলেছিল যে তোমাদের দেশে যেহেতু স্বৈরাচারিক ব্যবস্থা চলতেছে, কিন্তু তারা সেখানে কি দেখতে চায়? তারা দেখতে চায় হ্যাঁ, নির্বাচন যেভাবেই হোক, নির্বাচনের মাধ্যমে একটি সরকার বসবে যে কিনা পশ্চিমা বিশ্বের বা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট কাজগুলা আদায় করবে। অর্থাৎ তারা ব্যবসায়িকভাবে লাভবান হবে এবং তাদের মতো করে আমরা, অর্থাৎ তারা আমাদের দেশে আমাদের মতো ক্ষুদ্র দেশগুলা যে জিনিসটা করতে চায়, তারা ধর্মহীনতা সৃষ্টি করতে চায়। যে সরকার বসলো যে কিনা ধর্মকে পাঠিয়ে দিলেও হয় মন্দিরে, নাহলে মসজিদে, নাহলে গির্জায়, এর বাইরে ধর্ম আর থাকবে না। আর আমরা বাইরে হয়ে যাব মানে সেকুলারিজমে চলবো। তাহলেই তারা বলতে চায় সেই সরকারই ঠিক আছে। আমরা কিন্তু দেখি বিগত সরকার যে ১৬ বছরে যে অন্যায়, অবিচার, সেখানে কিন্তু মানবাধিকারের কোনো মানদণ্ড ছিল না। কিন্তু সেটা নিয়ে তাদের হয়ে গেছে। অর্থাৎ এই পট পরিবর্তনটা কিন্তু আমাদের নিজেদের করতেছে। কিন্তু তারপরও আমরা কেন কথা বলতে পারি না? মূলত অর্থনৈতিক কারণে। আমাদের দেশের যে পোশাক শিল্প বা চা শিল্প বা চামড়া শিল্প মূলত এই পশ্চিমা বিশ্বের উপর নির্ভরশীল। যার কারণে আমরা কিন্তু শুধু অর্থনীতির কারণে, যে তাদের সাথে যেহেতু মধ্যপ্রাচ্যের মতো আমরা কিন্তু সেভাবে তেল বা গ্যাসে অত স্বয়ংসম্পূর্ণ না বা খনিজ সম্পদে অত স্বয়ংসম্পূর্ণ না। অথবা বলতে পারি, যেহেতু আবার বলি আমাদের we have no doctrine, ১০০ বছর বা ২০০ বছরের কোনো পরিকল্পনা এখন পর্যন্ত রাষ্ট্রে করতে পারিনি। আমরা ক্ষুদ্র, ক্ষুদ্র সময় ৫ বছর, ৪ বছর বা ১০ বছরের পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। অর্থাৎ যেই সরকার বসেন উনি নিজের স্বার্থে পশ্চিমা বিশ্বে ব্যবসা ধরে রেখে রাষ্ট্র চালানোর চেষ্টা করতে। এটাও কিন্তু আমাদের দেশের পররাষ্ট্রনীতির বিরাট একটা দুর্বলতা। এবং সেদিক থেকে তারা লাভবান হয়। অর্থাৎ তারা আমাদের দেশ থেকে কি আদায় করে নেয়? আমাদের দেশ থেকে সম্পদ আহরণ করে নেয় অথবা আমাদের দেশ থেকে মেধা আহরণ করে নেয়। সেই সুযোগটা কিন্তু আমরা নিজেরাই আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, পররাষ্ট্রনীতির দুর্বলতার কারণে তাদের কাছে নতজানু হয়ে চলতে বাধ্য হচ্ছি। এবার আমি ৩য় ধাপে বলব মুসলিম বিশ্ব এবং আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। দেখেন বিগত আন্দোলনে কিন্তু আমরা কিন্তু প্রায় দেখি যে মধ্যপ্রাচ্য থেকে বা যেসব মুসলিম বিশ্বে আমাদের দেশের ম্যান পাওয়াররা কাজ করছে তারা কিন্তু বলছে আমরা রেমিটেন্স পাঠালাম না। আমরা আগস্ট অর্থাৎ মাত্র ২০ দিনের আন্দোলন কিন্তু আমাদের দেশে সরকার পতন হয়ে গেছে। এই যে রেমিটেন্স যোদ্ধারা কিন্তু এই আন্দোলনে বিশাল একটা ভূমিকা রেখেছে। এর মূল কারণ ছিল মুসলিম বিশ্বে। যদিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা এখানে স্মরণ করতে হয়। তিনি কিন্তু আমাদের পররাষ্ট্রনীতিকে একটা জায়গায় দাঁড়া করাতে চেয়েছিলেন। মুসলিম বিশ্বের সাথে আজকে যে বাংলাদেশের সম্পর্ক আ চলছে বা সম্পর্ক তৈরি হয়েছে, এটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। এই যে আজকে মুসলিম বিশ্বে আমাদের বলতে পারেন সৌদি আরবে প্রায় আ ১,৪৫,০০০ এর উপর আমাদের শ্রমিক কাজ করছেন বা ম্যান পাওয়ার কাজ করছেন। তারপর কুয়েতে কাজ করছেন, ওমানে, বাহরাইনে, অর্থাৎ ইরাক বলেন, সেই সুদূর ইরানে। ইভেন আমরা মুসলিম বিশ্ব বলতে শুধু এদেরকে বুঝাচ্ছি না, এখানে আমাদের সন্নিকটে যারা আছেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সেখানেও আমাদের ম্যান পাওয়ার কাজ করছে। এই যে একটা জিনিস আমরা কিন্তু আমাদের পররাষ্ট্রনীতিতে আমরা মুসলিম বিশ্বের সাথে ম্যান পাওয়ারের জন্যই সম্পর্কগুলা গড়ি। অর্থাৎ আমাদের দেশের স্বাধীনতার পরে ৫৩-৫৪ বছরেও আমরা কিন্তু এই ম্যান পাওয়ার ছাড়া মুসলিম বিশ্বের সাথে অন্য কোনো খাতে আমাদের সম্পর্ক ডেভেলপ করতে পারিনি। এখানেও আমাদের পররাষ্ট্রনীতির বা পররাষ্ট্র সম্পর্কের দুর্বলতা। যেটা নিয়ে বর্তমান সরকার কাজ করার কতটুকু সময় পাবেন বা টাকার যেহেতু কোনো দলের না, জনগণের পক্ষ থেকে একটি স্বৈরাচার বিদায়ের পর বসেছেন। আশা করব মুসলিম বিশ্বের সাথে আরো নানাবিধ ব্যবসা, বাণিজ্য এবং সামরিক খাতে ওনারা সম্পর্ক বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। এবার আমি আলাপ করব পররাষ্ট্র বিষয়ক বা পররাষ্ট্রনীতি বা পররাষ্ট্র বিষয়ক সম্পর্কে ৪র্থ ধাপে আমাদের মতো ক্ষুদ্র দেশের। সেটা হচ্ছে এন্টি মার্কিন বলো বা পশ্চিমা, এন্টি পশ্চিমা ব্লক মানে ওয়েস্টার্ন ব্লক। সেটা বলতে আমরা ১ম এ রাশিয়া, চায়না, সাউথ কোরিয়া এবং আফ্রিকান দেশগুলাকে বুঝি বা ল্যাটিন আমেরিকান দেশগুলাকে বুঝি। ল্যাটিন আমেরিকার দেশ বলতে এখানে কিউবা আছে, তারপর হচ্ছে আ আর্জেন্টিনা আছে। তো এই অঞ্চলগুলার সাথে আমাদের সুসম্পর্ক কতটুকু? একমাত্র আমার মনে হয় কিছু বড়, বড় প্রকল্পে আমরা রাশিয়ার সাথে চুক্তি করতে পেরেছি। যেমন আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এছাড়াও আছে
আর চায়নার সাথে আমাদের যেটা মূলত কাজ হয় সেটা হচ্ছে মানে বেসরকারি ব্যবসা। অর্থাৎ বাংলাদেশে কিন্তু ২ টি দেশের ব্যবসা সবচেয়ে অধিক। একটি হচ্ছে ১ম এই চলে আসবে চায়নার নাম, দ্বিতীয়ত হচ্ছে ভারত। তো সেই ব্যাপারটা আমরা যেহেতু আগেই বলেছি, তো এখন চায়না, তো চায়নার সাথে আমাদের মূলত কিন্তু সরকারিভাবে যতটুক না সম্পর্ক, হ্যাঁ, অনেক বড়, বড় প্রজেক্টে চায়না ইনভেস্ট করছে। সেটা হচ্ছে সরকার তার বড়, বড় মেগা প্রজেক্টে চায়নার থেকে ইনভেস্টমেন্ট নিচ্ছে। টাকাও হয়। অর্থাৎ চায়না বিশ্ব অর্থনীতিতে বর্তমানে কিন্তু ২ নম্বরে অবস্থান করছেন এবং ধারণা করা হয় ২০৪৫ থেকে ৫০ এর মধ্যে চায়না বিশ্বে অর্থনৈতিকভাবে ১ নম্বর রাষ্ট্রে পরিণত হবে। সেই জায়গা থেকে আমাদের চায়না ছাড়াও বা সামরিক খাতে অথবা আমাদের যে সরকারিভাবে ২ দেশের মধ্যে আ মা মানে সামাজিক যোগাযোগ বৃদ্ধি করা যায়, যেমন শিক্ষা কার্যক্রম অথবা প্রতি বছর ২ দেশের মধ্যে ছাত্র আদান-প্রদান, যেটা আগে একসময় সোভিয়েত ইউনিয়নের সময় ছিল, এখন কিন্তু ডেভেলপমেন্ট আমরা দেখিনি। যদিও সামরিক খাতে এখন চায়নার অবস্থান বাংলাদেশে ১ নম্বর। সেক্ষেত্রে বলা যায় শুধু এন্টি আমেরিকান ব্লক বলতে চায়না ছাড়া আর অন্য কারো সাথে আমাদের তেমন কোনো সম্পর্ক বিগত ৫৪ বছরে ডেভেলপ করেনি। বিশেষ করে রাশিয়া, চায়নার সাথে আমরা আগাতে পারি। যদিও বর্তমান ইউনূস সরকারকে বলা হচ্ছে প্রো আমেরিকান গভর্নমেন্ট। আগে যেমন বিগত সরকারের সময় আলোচনা করা হতো কি, একটি কথা আমাদের দেশে প্রচলিত ছিল যে আমেরিকা বা পশ্চিমা বিশ্ব ভারতের মাধ্যমে আমাদেরকে দেখে। আর এখন বলা হচ্ছে কি, ভারত আমেরিকা বা পশ্চিমের আ বিশ্বের মাধ্যমে বাংলাদেশকে দেখে। অর্থাৎ শুধু মাধ্যমটা চেঞ্জ হয়েছে। কিন্তু নীতিগত কোনো কিন্তু পরিবর্তন আমাদের রাষ্ট্রের জন্য আসেনি। সেদিক থেকে এখানে ৫ম ভাগে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, দাতা সংস্থা। যেমন জাতিসংঘ, তারপর জাতিসংঘের অধীনে যেমন আছে ইউনিসেফ, এছাড়া আছে ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন, তারপরে আমাদের দক্ষিণ এশিয়ান যেমন সার্ক, যেমন আরো আছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্ব ব্যাংক, IMF, তারপর এই যে বিভিন্ন, এছাড়া আন্তর্জাতিক ইসলামী ব্যাংক, এছাড়া এখন যেমন ব্রিক নতুন করে আসছে। এইসব সংস্থাগুলার সাথে বাংলাদেশের সম্পর্কটা কি? আমাদের ব্যক্তি বিশেষের অবস্থান আছে। যেমন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা, উনার একটা বিশেষ আন্তর্জাতিকভাবে উনি সম্মানিত ব্যক্তি, প্রচন্ড সম্মান আ আ অবস্থান আছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় বলেন, ব্যক্তি বিশেষে। কিন্তু তিনি যেহেতু পলিটিক্যাল না এবং সেই ধরনের কোনো পররাষ্ট্রনীতির প্রতিফলন কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না। আর আরেকটা এখানে আরো বলা যায় এক্ষেত্রে যে এই যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে ঘুরে গেলেন, উনি কিন্তু ও ওনার অবস্থান থেকে চেঞ্জ করেন বা মিডিয়াগুলাকে যদি ফলো করি দেখতে পারি যে তারা কিন্তু সুস্পষ্টভাবে বাংলাদেশকে ৩ টি উদাহরণ দিয়ে গেছে যে তারা বলেছে বর্তমানে তারা যে অবস্থানে আছে সে অবস্থান থেকে তারা সরবেন না, যেহেতু আমাদের বর্তমানে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই। দ্বিতীয়ত বলেছেন যে হ্যাঁ, তারা স্বীকার করছেন তাদের মিডিয়াতে প্রোপাগান্ডা হচ্ছে, কিন্তু প্রোপাগান্ডা হচ্ছে মানে এই না যে বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়নি। তৃতীয়ত তারা বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু এবং যারা স্বৈরাচারী সরকারে ছিল তারা না হয় দোষ করেছে, কিন্তু তাদের যে ব্যক্তিবর্গ বা তাদের সমর্থকরা দেশে আছে তাদের উপর যেন কোনো ধরনের অত্যাচার বা দক্ষিণ এশিয়ার যেটা SAARC সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং OIC, এই ২ টা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ২ টা সংস্থা যেখানে আমাদের পরিস্ফুটিত করার একটি জায়গা ছিল। কিন্তু বিগত স্বৈরাচার সরকারের আমলে আমরা কি মানে হাসিনার ফ্যাসিস্ট সরকার ভারতকে সহযোগিতা করার জন্য SAARCকে অকার্যকর করে দিলেন। তিনি SAARCকে ২ টা ভাগে ভাগ করলেন বা SAARCকে একটা পাকিস্তান ব্লক আর একটা ভারত ব্লক। কিন্তু SAARC গঠনের মূলনীতিতেই ছিল এখানে যারা সদস্য রাষ্ট্র হবে তারা সবাই সম অধিকার এবং ন্যায্যতা এবং সম্যতার মাধ্যমে সংস্থাকে পরিচালনা করবে। কিন্তু অকার্যকর হয়ে SAARCকে গঠন। আমরা আশা করব বর্তমান সরকার SAARCকে কার্য করার জন্য উদ্যোগ হবে। যদিও যেহেতু এখানে সর্ববৃহৎ রাষ্ট্র এবং ভারত নিজেকে এখানকার সবচেয়ে বড় রাষ্ট্র হিসাবে ভাবেন, তাদের অসহযোগিতায় এটা কতটুকু কার্যকর হবে এখানে সন্দেহ থেকেই যায় আছে। তবে ওআইসির ব্যাপারে একটু বলে রাখি, এটাও কিন্তু অনেকটা প্রো মার্কিন নীতিতে কাজ করে। যেমন আমরা ২ টা উদাহরণ আজকে দেই। আমরা এর আগে দেখেছি আরব ইউনিয়নের মিটিংয়ে যখন মা ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন আহমেদিনেজাদ, যখন ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে, পরমাণু কর্মসূচি থেকে ফিরে আসবে না, তিনি ওই মিটিংয়ের সৌদি আরবের জেদ্দায় গিয়েছিলেন এবং তাকে প্রচণ্ডভাবে সম্মান দেওয়া হয়েছিল যে তাদের ধারণা ছিল যে ইরান অলরেডি পারমাণবিক বোমা তৈরি করে। কিন্তু তার পরবর্তীতে দেখলাম কি উনি নির্বাচনে হেরে গেলেন এবং আজ পর্যন্ত তিনি
এমনকি গত নির্বাচনে তিনি নির্বাচন করার যোগ্যতাই হারিয়েছেন। এবং আরেকটি বিষয় এবার দেখি যেমন সর্বশেষ আরব লীগের মিটিংয়ে কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট হাফেজ আল আসাদকে প্রচণ্ডভাবে সম্মান দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আসাদ নাকি সিরিয়া সরকার নাকি এই যে তার বিরুদ্ধে যে গত ১৩ বছর যে আন্দোলন বা গৃহযুদ্ধ, সেই গৃহযুদ্ধে আসাদ সরকারই বিজয়ী হয়েছে এবং তাকে পরবর্তীতে আমরা কি দেখলাম? বিগত কিছুদিন আগে আসাদকে পালিয়ে যেতে হলো মস্কোতে। তো এখানে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ওআইসি কার্যক্রমকে আবেগবান করার জন্য উনি কিন্তু ওআইসির অনুরোধে এবং আরব লীগের অনুরোধে ইরাক-ইরান যুদ্ধ থামানোর জন্য ইরাক-ইরান সফর করেছিলেন এবং ইরাক-ইরান যুদ্ধ থামানোর ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করার জন্য মুসলিম বিশ্বে কিন্তু এখন পর্যন্ত তিনি সম্মানিত। তো সেই করছি। সেক্ষেত্রে আমি বলব এখানে আমাদের রাষ্ট্রনীতির দুর্বলতা, পররাষ্ট্রনীতির দুর্বলতা এবং আমাদের জনগণের দুর্বলতা যে আমি যে নিজে মুসলমান সেই জিনিসটা আমি পরিস্ফুটিত করতে পারছি না। এটা ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে আমাদের সুসম্পর্ক চলছে। কেন চলছে? আমরা তাদের থেকে ঋণ নিই। আমরা সুদের বিনিময়ে তাদের টাকা শোধ দেই। জনগণের উপর ট্যাক্স ধার্য করি। এই যে যেমন ওয়ার্ল্ড ব্যাংক এখনো বেশ কিছু তারা প্রেসক্রিপশন দিয়ে গেছে আমাদের বিভিন্ন ছাড় কমায় নিয়ে আসতে হবে। অর্থাৎ জনগণকে প্রেশার দিয়ে তারা আমাদের দেশে মেগা প্রজেক্টগুলাতে অর্থায়ন করছে এবং সেই অর্থ কিন্তু তারা মানে সেই অর্থের বিনিময়ে তারা কিন্তু সুদ নিচ্ছে। সেই জায়গা থেকে আমি এখানে আফগানিস্তানের কথা বলতে চাই। তাদের পররাষ্ট্রনীতিকে আমরা দেখতে পারি কোনো দাতা সংস্থাকে তাদের দেশে তারা ঢুকতে দিচ্ছে না। এ সম্পর্কে কিন্তু শুধু আমরা ২ টা কথাই মুখে বলি যে আমরা সবার সাথে বন্ধুত্ব চাই। কিন্তু অপর কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা না গলাই না। এতক্ষণ তো আমরা বাংলাদেশের মতো ক্ষুদ্র আমাদের মতো রাষ্ট্রের বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ করলাম। এখন আমি চেষ্টা করব সমাধানের কিছু পথ দেখানো যায় কিনা। তো সমাধানের পথ দেখালে ১ম এ রাষ্ট্রের যারা বর্তমানে দায়িত্বে আছেন তাদেরকেই দায়িত্ব নিতে হবে। তো কিভাবে তারা দায়িত্বটা নিবেন? আ আমি একটু আমার ব্যক্তিগত আ ব্যাপার থেকে বলি। যেহেতু আমি ফরমার প্রেসিডেন্ট IIRO এবং দীর্ঘদিন আমি IIRO প্রেসিডেন্ট ছিলাম আ ইউরোপে। তো সেই জায়গা থেকে যদি আমি দেখি, কোরআনে সুন্দরভাবে আল্লাহ নিজে বলেছেন বেশ কয়েকটি আয়াতেই যে, মুনাফেক এবং কাফেরদের তোমরা বিশ্বাস করবে না। ঠিক এই জায়গা থেকে যদি আমি পররাষ্ট্রনীতির সূত্রটা নেই, তাহলে দেখব আমাদের নবীজি কিন্তু বেশ কয়েকটি চুক্তি করেছিলেন কাফেরদের সাথে বা মুনাফেকদের সাথে, মুশরিকদের সাথে। কিন্তু তিনি আবার প্রয়োজনে সেই চুক্তিও ভঙ্গ করেছেন। কেন? কারণ যখন দেখেছেন যে মুসলমানদের ক্ষতি হবে এই চুক্তিকে যদি আমরা বহাল রাখি। তো আমি ওই ব্যাপারে যেহেতু আজকে আমরা কোরআনে হাদিসের ব্যাখ্যা নিয়ে আলাপ করব না, বেশি বললাম না। তো সেই ২ টা পয়েন্ট থেকে যদি আমরা নেই তাহলে কি করতে হবে? প্রথমত আমাকে খেয়াল রাখতে হবে I am মুসলিম। আমাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কোন বিধর্মীকে বিশ্বাস করা যাবে না। মানে বিধর্মী রাষ্ট্রকে বন্ধু সে কোনদিন আমার বন্ধু হতে পারে না। অর্থাৎ তার সাথে আমি সম অধিকার ও ন্যায্যতার ভিত্তিতে যদি সম্পর্ক গড়তে পারি, ইনশাআল্লাহ আমি আগিয়ে চলে যাব। কিন্তু আমি দেখি যে বর্তমানে এই সরকারের তাহলে কি করতে হবে? কিন্তু যেমন আমাদের বিভিন্ন এম্বাসি গুলাতে এখন পর্যন্ত যে নিয়োগগুলা দেওয়া হয়েছে বিগত ৫ই আগস্টের পরে, সব কিন্তু পূর্ববর্তী সরকারের ব্যক্তিদেরকে শুধু হয়তো স্থান পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ সেখানে কিন্তু সুযোগ ছিল নতুন ব্যক্তিদেরকে নতুন যোগ্য ব্যক্তি যেমন মুসলিম বিশ্বে কিছু আমাদের দেশের ইসলামী স্কলার বা যারা সুশিক্ষিত মুসলিম আছেন, সেসব ব্যক্তিকে ওখানে পোস্টিং দেওয়া অথবা বিভিন্ন রাষ্ট্রে যারা দীর্ঘদিন বসবাস করতেন, বর্তমানে বাংলাদেশের জন্য কিছু করতে চাচ্ছেন, এই সুযোগে তাদেরকে দেশের কাজে নিয়োজিত করার একটা সুযোগ ছিল। যদিও সেই জায়গায় কিন্তু বর্তমান সরকার হাত দেননি। সুসম্পর্ক বজায় রেখে যেমন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, আমরা মুখে বলছি তাদের সাথে আমরা ন্যায্যতা, সম্যতা এবং সম অধিকার ভিত্তিতে সম্পর্ক গড়তে চাই। সেটা যদি গড়তে চাই, আমরা কি এখন পর্যন্ত তাদের মিডিয়া দেখানো বাংলাদেশে বন্ধ করেছি? আমরা কি বাংলাদেশের উপর দিয়ে তাদের অভ্যন্তরীণ প্লেনকে মানে বাংলাদেশের উপর দিয়ে আগরতলা বা শ্রীপুরা যাওয়া বন্ধ করেছি? আমরা কি বাংলাদেশের ভিতর দিয়ে তাদের যে আ মানে ট্রান্সপোর্ট গুলা যায়, তাদের যে মালামাল পরিবহন হয়, মানে আমাদের চিটাগাং পোর্ট মংলা সেগুলা কি বন্ধ করেছি? কিছুই তো করিনি। এখন পর্যন্ত আমরা তো ভারতের সাথে বিগত সরকারের চুক্তিগুলাতেই প্রকাশ করিনি। এবং ভারত থেকে যে আমাদের অস্ত্র কেনার চুক্তি হয়েছে, সামরিক খাতে সহযোগিতা সেটাও তো প্রকাশ করিনি, অতটা চুক্তিকে বাতিল করিনি। অর্থাৎ
পররাষ্ট্রনীতিকে যদি আমার স্ট্রং করতে হয় মূলত ৫ টি জায়গায় হাত দিতে হবে। প্রথমত হচ্ছে দেশের অভ্যন্তরীণ আইনকে শক্তিশালী করতে হবে যেখানে সমতা ও ন্যায্যতা থাকবে। দ্বিতীয়ত কি করতে হবে? আমাদের দেশের জনগণের মানবাধিকারকে সুনিশ্চিত করতে হবে। তৃতীয়ত অর্থনীতিকে সমুন্নত করতে হবে। অর্থাৎ আমাদের অর্থনীতি কোন খাতে আমাদের অর্থনীতিকে ডেভেলপ করলে দেশ মাথা উঁচু করে দাঁড়াতে সেই জায়গাগুলাকে চিহ্নিত করে সেই ব্যবসাগুলা করতে হবে। সেটা যেই রাষ্ট্রে হোক না কেন। চতুর্থত কি করতে হবে? চতুর্থত জনগণের মধ্যে থেকে যারা স্কলার ভালো শুধু বোড়ামি না করে দলীয় লোককে জায়গায় ব্যবসার সুযোগ না দিয়ে সেই ধরনের লোককে ব্যবসার সুযোগ দিতে হবে বা তাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে হবে এবং সর্বশেষ কি করতে হবে? সামরিক খাতে শক্তি বৃদ্ধি করতে হবে। এটা অবশ্যই মাস্ট। আমরা আজকে যদি সারা বিশ্বের দিকে তাকাই, ২ টি দেশের কথা কিন্তু বলতে হয়। মুসলিম বিশ্বের দিকে আমি ১ম এই বলব যেহেতু আমি আগেই বলেছি আমার ব্যাকগ্রাউন্ড আইআইআরও সেই হিসাবে তার্কি এবং ইরান। যদিও তার্কি সুসম্পর্ক বজায় রেখে যে এমপি আমেরিকান বলুক রাশিয়া এবং পশ্চিমা বিশ্ব এবং ইউরোপের সাথে সুসম্পর্ক বজায় রেখে নিজের অর্থনীতি এবং সমরনীতিকে তিনি কিন্তু প্রচণ্ড এরগান কিন্তু শক্তিশালী করেছে। যার কারণে সেই তার্কিন নীতিটা কিন্তু আমরা আমাদের কাছাকাছি একটি রাষ্ট্র ইন্দোনেশিয়ায় দেখতে পাই। পূর্ব তিমুরকে যখন তারা দ্বিখণ্ডিত করে ইন্দোনেশিয়া থেকে নিয়ে গেলে ইন্দোনেশিয়া কিন্তু তার পররাষ্ট্রনীতির আমূল পরিবর্তন ঘটালো। তারাও কিন্তু সামরিক এবং অর্থনৈতিক খাতে বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক উন্নতি ঘটিয়েছে। ইভেন তার্কির অনেক ট্যাংক বহর ইন্দোনেশিয়ায় উৎপাদিত হয় এবং সেটা ইন্দোনেশিয়া সরকারও ব্যবহার করে এবং বহির্বিশ্বে সেটা বিক্রি হয়। ঠিক একইভাবে যদিও ইরানের উপর প্রচণ্ড চাপ আছে মুসলিম বিশ্ব এবং ইসরায়েল বিশেষ করে ইসরায়েলের পক্ষ থেকে, ঠিক সেই চাপ উপেক্ষা করে তারা কিন্তু অর্থনৈতিক এবং সামরিক খাতে প্রভূত উন্নতি করেছে। আঞ্চলিক শক্তি হিসেবে বর্তমানে কিন্তু টার্কি, ইন্দোনেশিয়া এবং ইরানকে ধরে নেওয়া যায়। এবং আশা করি তারা যদি এই নীতিকে আরো এগিয়ে নিতে পারে, তারা তাদের পররাষ্ট্রনীতি অর্থাৎ পররাষ্ট্রনীতির মূল চাবিকাঠি কিন্তু আমি আগেই বলেছি ৫ টি তার মধ্যে কিন্তু অর্থনীতি এবং সমশক্তি হচ্ছে সবচেয়ে ভাইটাল পয়েন্ট। সেই হিসাবে আমি আশা করব আমাদের দেশের বর্তমান সরকার যেহেতু তারা বলছে বৈষম্য বিরোধী এবং তারা চায় দেশকে উন্নত বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে আমাদের সামরিক যে এখন ১০ টি ব্রিগেড আছে সেটাকে উন্নতি করে ১৫ টি নিবে। ঠিক সেইভাবে নৌবাহিনীরও ব্রিগেড বৃদ্ধি করবে। ঠিক সেভাবে আমাদের এয়ারফোর্স বিমান বাহিনীরও ব্রিগেড বৃদ্ধি করবে। ঠিক সেভাবে অর্থনৈতিক খাতে শুধু আমেরিকা বা পশ্চিম বিশ্ব না, আমরা এন্টি আমেরিকান ব্লকও অর্থনীতিকে বৃদ্ধি করব। তাহলেই দেখা যাবে ওই ৩ টি হচ্ছে অভ্যন্তরীণ আর ২ টি হচ্ছে অর্থনীতি এবং সমরনীতি হচ্ছে যেটাকে দেখা যায় জনগণ কিন্তু যেটা সুফল পায়। তো এই ৫ টি জায়গায় যদি ইনশাআল্লাহ আমরা হাত দিতে পারি, আশা করি আমাদের পররাষ্ট্রনীতি সুদূরপ্রসারী পরিবর্তন করবে। তখন আর আমরা বলব না যে সকলের সাথে বন্ধুত্ব এবং কারো অভ্যন্তরীণ বিষয়ে আমরা হাত দেই না। আমরা যদি অভ্যন্তরীণ হাত না দেই, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত প্রতিনিয়ত বলছে আমাদের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। আমরা কেন বলতে পারছি না যে ভারতে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, কাশ্মীরের ভাইরা আমাদের নির্যাতিত, হায়দ্রাবাদের আমাদের মুসলিম ভাইরা নির্যাতিত। অবশ্যই আমাকে ভয়েস দিয়ে বলতে হবে। তখনই আমি যেদিন বলতে পারবো সেদিন বুঝবো আমাদের পররাষ্ট্রনীতি মাথা উঁচু করে দাঁড়িয়েছে, বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। ইনশাআল্লাহ আমি এবং ভবিষ্যতে যে সরকার আসবে তারা আমাদের পররাষ্ট্রনীতিকে আরো সুন্দরভাবে সাজাবেন এবং আমরা ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আমরাও মাথা উঁচু করে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ।